আপনি কি লক্ষ্য করেছেন ঢাকার রাস্তায় এখন ইউএন লেখা কালো ট্রাক চলছে, নীল নয় কালো ট্রাক চলছে। আপনি কি জানেন কোন কোন দেশে জাতিসংঘ মানবিক করিডোর বানিয়েছিল? সিরিয়া, ইরাক, লিবিয়া, আফগানিস্তান আজ তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজও তারা জ্বলছে আগুনে, পড়ছে শিশুদের চামড়া, বোমার শব্দে ঘুম ভাঙছে হাজারো মানুষের। এখন এই জাতিসংঘের মানবিক করিডোর বাংলাদেশ। আপনি কি জানেন আপনার চারপাশে কি চলছে? আপনি জানেন না এই করিডোর কিভাবে একটি রাষ্ট্রকে ছিঁড়ে ফিরে একেবারে শেষ করে দেয়। আর এখন সেই চক্রান্ত চলছে আপনার দেশের বিরুদ্ধে। এটাকে যদি আপনি মানবিক করিডোর ভাবেন, তাহলে আপনার দেশ একদিন ইতিহাসের পাতায় থাকবে। জাতিসংঘ এই নামটি শুনলে আমাদের চোখে ভেসে ওঠে শান্তির প্রতীক, বিশ্ব মানবতার প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই বাস্তবতায় জাতিসংঘ কার হাতে, কাদের স্বার্থে কাজ করছে? জাতিসংঘ এখন আর আগের জাতিসংঘ নেই। আজ এটি একটি কৌশলগত যন্ত্র, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো গোপন রাজনীতির খেলার অংশ। এখন তারা বলছে মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য একটি করিডোর দরকার। কিন্তু বাস্তবে এই করিডোর কি কেবল সহায়তার জন্য? না, এই করিডোর আসলে এক ধরনের কৌশলগত দখল, জাতীয় সার্বভৌমত্ব থেকে বাইপাস করে এক পুরো ভূখণ্ডকে নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া আন্তর্জাতিক নিয়ন্ত্রণ। একটু ভেবে দেখুন, এই করিডোর একবার বাস্তবায়িত হলে যেখানে বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না, থাকবে জাতিসংঘের বাহিনী এবং থাকবে বিদেশি গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক এনজিও ছদ্মবেশীকরণ। অর্থাৎ করিডোরের ভিতরে এক টুকরা বাংলাদেশ থাকবে, থাকবে সীমান্তের ভিতরে বিদেশি একটি অঞ্চল। আজ তারা রোহিঙ্গা বলছে, কাল সেই জায়গা হইবে ঝুঁকিপূর্ণ জোন। তারপর সেখানে স্থাপন করা হবে স্থায়ী ঘাঁটি, রাজনৈতিক এবং সামরিক এবং অর্থনৈতিক। সোজা করা বললে রোহিঙ্গা সমস্যা সমাধানের নামে বাংলাদেশের সীমান্তের ভিতরে একটি নতুন আন্তর্জাতিক রাষ্ট্রের বীজ বপন করা হচ্ছে। আমরা যদি এখন সচেতন না হই, তাহলে জাতিসংঘের এই করিডোর হবে আমাদের জাতীয় নিরাপত্তার কবরের প্রথম ধাপ। একটু ইতিহাস থেকে ঘুরে আসি। যে জায়গায় জাতিসংঘ মানবিক করিডোর বানাইতে গিয়েছিল, সেই জায়গার পরিস্থিতিগুলো কেমন হয়েছিল সেটা আমরা একটু ইতিহাস থেকে ঘুরে আসি। জাতিসংঘ যেখানে করিডোর বানাইছে সেখানে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর রাজনৈতিক সহিংসতা। লিবিয়া জাতিসংঘ মানবিক সহায়তা দিতে গিয়েছে, অতবার গাদ্দাফির মৃত্যু, দেশ জুড়ে গৃহ যুদ্ধ, তেলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদেশি কোম্পানির হাতে। সিরিয়া জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ করিডোর গড়ে তোলা হয়েছে। বাস্তবে দেখা গেল করিডোর দিয়ে প্রবেশ করলো অস্ত্র, গুপ্তচর এবং জঙ্গিদের সরাসরি রসদ এবং তাদের রক্ষা ব্যবস্থা। তাহলে প্রশ্ন উঠতেই পারে, আজ যদি চট্টগ্রাম অঞ্চলে জাতিসংঘ করিডোর বাস্তবায়ন করা হয়, কাল সেখানে তৈরি হবে সেনাঘাঁটি। আর পশ্চিমী ওই অঞ্চলে হবে একটি স্বাধীন প্রশাসনিক এলাকা, যেখানে বাংলাদেশের নিয়ন্ত্রণ চলবে, সেখানে জাতিসংঘের নিয়ন্ত্রণ চলবে। এভাবে আমাদের বাংলাদেশ চট্টগ্রাম থেকে নিয়ন্ত্রণ। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটা হলো এশিয়ার বৃত্ত। উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য এবং চীনের কুনমিন বদর, মায়ানমারের দক্ষিণ অঞ্চল, সবকিছু নিয়ন্ত্রণ করতে হলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হলো তাদের চাবিকাঠি। আর এই কারণে এই অঞ্চল নিয়ে এত আগ্রহী আমেরিকা এবং ভারত এবং চীন। এখন আসুন আমরা সন্দ্বীপ নিয়ে কথা বলি। বঙ্গোপসাগরের একটি কৌশলগত দ্বীপ হলো সন্দ্বীপ। এখানে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করতে চেয়েছিল আমেরিকা বহু আগে। শেখ হাসিনা সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল। তারপর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে ষড়যন্ত্র, আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা। আজ যে করিডোরের কথা বলা হচ্ছে সেটি বাস্তবায়িত হলে তাহলে সেই সন্দ্বীপ, চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলগুলো আমেরিকার নজরদারির আওতায় চলে যাবে। আর এখন চীনও চুপ করে নাই। তারা জানে যদি বাংলাদেশ এই করিডোর বাস্তবায়িত হয়, তাহলে সেটা সরাসরি BRI প্রজেক্টের জন্য হুমকি হবে। পাকিস্তান, চীন, ইরান এরা সবাই আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে একত্রিত হওয়ার সম্ভাবনা রাখে। আর তখনই শুরু হবে প্রক্সি যুদ্ধ। একদিকে চীন, রাশিয়া, অন্যদিকে আমেরিকা এবং ভারত, আর মাঝখানে পড়ে যাবে বাংলাদেশ। মনে রাখুন, রোহিঙ্গা সমস্যা এখানে শুধু একটি সদ্য ইস্যু, আর বাস্তবে যুদ্ধ চলছে ভৌগোলিক আধিপত্য, আর বাংলাদেশ আজ তাদের পরবর্তী শিকার। সাম্প্রতিক কিছু রিপোর্ট বলছে জাতিসংঘের গাড়িগুলোর ভিতরে পাচার হচ্ছে রহস্যময় জিনিসপত্র। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে সাদা গাড়ির জানালায় পর্দা টানানো, প্রবেশ নিষেধ, নিয়মিত চেকপোস্ট বাইপাস করার অনুমতি আছে তাদের। প্রশ্ন উঠেছে, এই গাড়িগুলো কি ত্রাণ পরিবহনের আড়ালে পাচার চক্র চালাচ্ছে? আরেকটি ভয়াবহ তথ্য, জাতিসংঘের বেশ কিছু অফিসে রোহিঙ্গা ক্যাম্প থেকে নাগরিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এগুলো ভয়ঙ্কর ইঙ্গিত, কারণ এই তথ্যগুলো বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে গেলে দেশের প্রতিরক্ষা অবকাঠামো দুর্বল হয়ে যাবে। আর এই করিডোরটি একবার বাস্তবায়িত হলে জাতিসংঘের এই গাড়ি এবং কর্মীদের জন্য কোনো আইনি সীমাবদ্ধতা থাকবে না এবং তাদেরকে আটকানোর মতো কেউ থাকবে না। তার ইচ্ছে মতো প্রবেশ করবে, তথ্য নেবে, বেরিয়ে যাবে কোনো জবাবদিহিতা ছাড়াই। অর্থাৎ করিডোর হবে একটি বৈধ চোরাই পথ,
যার নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ সরকারের বাইরে। সাধারণ মানুষ আজ এই গাড়িগুলোর দিকে তাকিয়ে সন্দেহের চোখে দেখছে, কারণ সবাই জানে বাংলাদেশ যেখানে দুর্বল সেখানে বিদেশি হস্তক্ষেপ। আর এই করিডোর হলে এই হস্তক্ষেপ হবে বৈধ, স্থায়ী এবং আনুগত্য দাবি করা এক ধরনের আধিপত্য। অনেকেই শুনেছেন, অনেকেই উপেক্ষা করেছেন, কিন্তু সত্যটা হলো এই করিডোর কেবল রোহিঙ্গাই শুনে, এটা একটি বৃহত্তর একটি গোপন পরিকল্পনার অংশ, যে পরিকল্পনার নাম ইহুদি রাষ্ট্র গঠন করা। আর এই পরিকল্পনার জায়গা রয়েছে ভারতের উত্তর পূর্ব অঞ্চল, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের কিছু জায়গা নিয়ে। মার্কিন এবং ইসরায়েলি শক্তি বহুদিন ধরে একটি নিরাপদ অঞ্চল খুঁজছে যেখানে তারা নতুন রাষ্ট্র গঠন করে। আর সেই রাষ্ট্রটা হবে কৌশলগতভাবে এমন একটি জায়গা যেখান থেকে চীন, ভারত এবং মুসলিম দেশগুলোকে পর্যবেক্ষণ করা যাবে এবং তাদের নিয়ন্ত্রণে রাখা যাবে। ভারতে এরই মধ্যে উত্তর পূর্ব অঞ্চলের আধিপত্য বিস্তারে আগ্রহী, বিশেষ করে নাগাল্যান্ড এবং মিজোরামের দিক থেকে। মায়ানমারে স্থিতিশীল এবং বাংলাদেশ এবং যদি করিডোর বাস্তবায়িত হয় তাহলে পার্বত্য অঞ্চল চট্টগ্রাম আর বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং এই এলাকাগুলোতে তারা গড়ে তুলতে চাইবে একটি নতুন রাষ্ট্র এবং স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল, যার পরিণত ঘটবে নতুন ইসরায়েল। ভাবুন, বাংলাদেশের জন্ম নেওয়া শিশু একদিন উঠে দেখবে তার দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এখন আর তার দেশেরই একটি সদ্য নামদের রাষ্ট্র তার মাটিকে দখল করে নিয়েছে, তার উপর এখন বিদেশি পতাকা উঠছে। আর এই ষড়যন্ত্রে আমেরিকা এখন পশ্চিমা বিশ্ব, আন্তর্জাতিক এনজিও, এমনকি কিছু দেশের সুবিধাবাদী গোষ্ঠীগুলো এই খেলায় জড়িত। এদের লক্ষ্য হলে একটাই, বাংলাদেশ যেন কখনো আঞ্চলিক শক্তিতে পরিণত না হয়, যেন সে চীন বা পাকিস্তানের সঙ্গে স্বাধীনভাবে কোনো জোট না করতে পারে। করিডোর বাস্তবায়ন হলে শুধু ভূখণ্ডই নয়, জাতীয় পরিচয় নিয়েও একদিন প্রশ্ন তুলবে। আর জাতিসংঘ বলছে করিডোর ছাড়া কোনো উপায় নেই। আমরা তখন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, করিডোর ছাড়া কোনো উপায় নেই নাকি করিডোর আপনাদের আসল উদ্দেশ্য? রোহিঙ্গা সংকট দীর্ঘদিন, 13 লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশের মাটিতে আছে, কিন্তু তাদের ফেরাতে মায়ানমারের সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করা হয়। আর চাপ সৃষ্টি করা হলে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরানো সম্ভব। তাহলে কেন জাতিসংঘ মায়ানমারের উপর চাপ না দিয়ে বাংলাদেশের মাটিতে তারা করিডোর বানাতে চায়? এর উত্তর হলো, রোহিঙ্গা সমস্যাকে একটি সবচেয়ে বেশি হাতিয়ার বানানো হয়েছে। মানবিক সহায়তা, নিরাপত্তা এবং সহানুভূতির মুখোশ পরে তারা এগিয়ে আসছে তাদের ওই শক্তি যারা আসলে চাইছে বাংলাদেশের ভৌগোলিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ। অথচ করিডোর ছাড়াও আছে কার্যকর বিকল্প সমাধান। বাংলাদেশ যদি কৌশলে রাশিয়া এবং পাকিস্তানের সহায়তায় মায়ানমারের উপর চাপ দেয়, রোহিঙ্গাদের ট্রেনিং দিয়ে স্বদেশে ফিরে আত্মরক্ষা এবং অঞ্চল উদ্ধার করার জন্য তাদেরকে প্রস্তুত করা যায়। আন্তর্জাতিক কূটনীতির চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে মায়ানমারের সরকারকে বাধ্য করা হয়, তাহলে করিডোর ছাড়াই রোহিঙ্গা সমস্যা সমাধান একটি স্বতন্ত্র কার্যকর সমাধান সম্ভব। শুধু চাই রাজনৈতিক সাহস এবং জাতীয় স্বার্থে সুস্পষ্ট অবস্থান এবং আন্তর্জাতিক গোলামীর চুক্তি থেকে বেরিয়ে আসার মানসিকতা। করিডোর দিয়ে জাতিসংঘ কি দেবে? ত্রাণ। আর সেই ত্রাণের বদলে আমরা দেব ভূখণ্ড, নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতা। এটা শুধু একটি ভুল সিদ্ধান্ত নয়, এটা হবে একটি ইতিহাসের কলঙ্ক। জাতিসংঘের করিডোর যদি বাস্তবায়ন হয় তাহলে শুধু রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, বরং বাংলাদেশের বুক চিরে আলাদা করা ফেলা হবে। একটি নতুন অঞ্চল হবে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও আশেপাশের এলাকা আলাদা করে করিডোরের নামে। সেখানে গড়ে তোলা হবে একটি সুরক্ষিত আন্তর্জাতিক করিডোর, যেখানে বাংলাদেশের প্রশাসনের প্রবেশাধিকার নিষেধ থাকবে। বাংলাদেশের প্রশাসন সেখানে ঢুকতেও পারবে না, সেখানে কি হচ্ছে সেটা জানতেও পারবে। আর এই করিডোর ধীরে ধীরে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে স্বতন্ত্র অঞ্চল হিসেবে, ঠিক যেমন হয়েছে কসোভো, পূর্ব তিমুর কিংবা দক্ষিণ সুদানের ক্ষেত্রে। তখন একদিন আমরা জাগবো, আমরা দেখবো চট্টগ্রাম আমাদের বাংলাদেশের মানচিত্রে থাকলেও বাস্তবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আর এই পরিকল্পনা হঠাৎ আসে, অনেক আগে থেকে আমেরিকা নজর দিয়ে রেখেছিল সন্দ্বীপ এবং হোসাইন মার্কেট এলাকার দিকে। তারা চেয়েছিল সেখানে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে, যেন বঙ্গোপসাগরের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। আর শেখ হাসিনা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। সেই মুহূর্তে থেকে শুরু হয় তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র। অথচ শেখ হাসিনা নিজের দেশের মানুষের অধিকার খর্ব করেছে, বিরোধীদের হত্যা করেছে, গুম করেছে, তবু দেশের ভৌগোলিক স্বার্থ বিক্রি না করায় তাকে ক্ষমতা হারাতে হয়েছে। আর পশ্চিমাদের কথা মতো চলে এক পুতুল নেতৃত্ব এসেছে, যে সবসময় পশ্চিমাদের দালালি করে এবং পশ্চিমাদের পক্ষে কথা বলে, পশ্চিমাদের বিরুদ্ধে যেটা যাবে সেই কথা বলে। আমি জানি সে বিশ্বমানের নেতা এবং বিশ্বমানের মানুষ, তারপর সে পশ্চিমাদের যে দাবিদার এবং পশ্চিমাদের কথা মতো চলছে, সে করিডোর নিয়ে যে কথা বলছে এবং করিডোর যে দিতে যাচ্ছে এবং জাতিসংঘ যে আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে, সের মাধ্যমে আমাদের বাংলাদেশের কি কি ক্ষতি হচ্ছে সেটার কথা আমি বলছি, এখনই বলছি। ভবিষ্যৎ কি, করিডোর দিলে কি হবে এবং না দিলে কি ঘটবে? করিডোর যদি বাস্তবায়িত হয়,
বাংলাদেশ হারাবে তার চট্টগ্রাম। আমেরিকা এবং জাতিসংঘ সেখানে সামরিক উপস্থিতি স্থাপন করবে। রোহিঙ্গারা ব্যবহৃত হবে আধা সামরিক শক্তি হিসেবে। ভারত এবং মায়ানমার একসাথে অবস্থান নেবে এই পরিকল্পনার পক্ষে। রাশিয়া এবং চীন বাধাতে চাইবে। আর বাংলাদেশ হবে এক নতুন প্রক্সি ওয়ারের ময়দান, যেখানে প্রক্সি ওয়ার হবে, যেখানে আমাদের নিজেদের ভিতরে গৃহযুদ্ধ লাগে যাবে। আপনার কি মনে আছে এখনো চলছে সিরিয়ার ভিতরে গৃহযুদ্ধ, লিবিয়ার ভিতরে গৃহযুদ্ধ, এরকম প্রক্সি ওয়ার শুরু হয়ে যাবে। যে প্রক্সি ওয়ার থেকে বাইরে হইতে আমাদের বাংলাদেশে বছরের পর বছর, হাজার বছর লেগে যেতে পারে, তারপরে এই প্রক্সি ওয়ার থেকে বাইরে হতে পারবে। আমেরিকা যেখানে প্রক্সি ওয়ার শুরু করছে, একেবারে শেষ পর্যন্ত প্রক্সি ওয়ার চলতেই থাকে, সেটা আর শেষ হয় না। আর আমরা যদি করিডোর ঠেকাতে পারি, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে। আর আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান নিজ থেকে করতে পারবো এবং চীন এবং রাশিয়ার সঙ্গে স্বাধীনভাবে কৌশলগত সম্পর্ক করতে পারবো। ভবিষ্যৎ এবং প্রজন্মের জন্য একটি নতুন ভূখণ্ড এবং ইতিহাস রেখে যেতে পারবো, যেখানে আমরা কারো কাছে মাথা নত করি না। আর যদি আমরা চুপ করে থাকি, আগামী প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করবে, তোমরা তখন তাদেরকে কিছুই বলনি, তখন তোমরা কি করেছিল, তোমরা তাদেরকে কিছুই বলনি কেন? জাতিসংঘের করিডোর মানে হলে একটি নতুন কলোনি। আর একবার যদি ঢুকে পড়ে, তাদেরকে বের করা আর কখনোই যায়। যদি আমরা বাংলাদেশকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের এখনই প্রশ্ন করতে হবে, আপনারা কেন আমাদের বাংলাদেশের করিডোর চান এবং তাদের উদ্দেশ্য কি? এবং তাদের ভিতরে জাতিসংঘ যে সমস্ত গাড়ি আমাদের বাংলাদেশ করবে, তারা আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের বাংলাদেশের মানুষ চেক করবে এবং প্রত্যেকটা চেক পোস্টে তাদেরকে চেক করে তাদেরকে সমস্ত জিনিস কাজ করতে হবে, তাহলে তাদেরকে করিডোর দেওয়া যাবে। তাই ভিডিও শেষে আমি একটি কথা বলতেছি, জাতিসংঘ যেখানে করিডোর বানাইছে এবং যেখানে মানবিক করিডোর বানাইছে, সেই দেশে প্রক্সি ওয়ার শুরু হয়েছে। যে প্রক্সি ওয়ার থেকে সেই রাষ্ট্র আর কখনোই বাইরে হতে পারে না। আপনি যদি প্রক্সি ওয়ারের দিকে তাকান, আপনি ইরাকের দিকে তাকাইতে পারেন, আপনি লিবিয়ার দিকে তাকাইতে পারেন, আপনি সিরিয়ার দিকে তাকাইতে পারেন, আফগানিস্তানের পরিস্থিতি তারা কি করেছে একেবারে দেখেছেন। জাতিসংঘ যেখানে একবার মানবিক করিডোর বানাইছে, সেই রাষ্ট্র আর কখনো ঘুরে দাঁড়াইতে পারেনি। আর ঘুরে দাঁড়াইলেও অনেক কষ্ট হয়েছে, যেমন আফগানিস্তানে অনেক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে আছে, কিন্তু এখনো ঠিক মতো ঘুরে দাঁড়াইতে পারতে আছে। তাই আপনি যে জাতিসংঘের করিডোর দেবেন, সেই করিডোর দ্বারা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেবে, আমাদের ভূখণ্ডকে তারা দখল করে নেবে, পার্বত্য চট্টগ্রাম তারা নিজেদের অধিকারে নিয়ে যাবে। সেখানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কোনো অধিকারই থাকবে না এবং আমাদের বাংলাদেশের বিচ্ছিন্নবাদী যারা পার্বত্য চট্টগ্রাম যারা আলাদা স্বাধীন করতে চায় এবং পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশ থেকে আলাদা করতে চায় এবং আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং তারা জাতিসংঘ এবং আমেরিকা এবং ইসরায়েল মিলে তারা এই অঞ্চলে একটি ইসরায়েলে এখন ইহুদিদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তারা যে ষড়যন্ত্র করবে না, সেটা একেবারে দিবের লোকে স্পষ্ট হয়ে গেছে। তারা এখনই বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে, আমাদের বাংলাদেশ জঙ্গি, আমাদের বাংলাদেশ খারাপ, এখনই কথা বলছে। তারা যদি পুরোপুরি একবার যদি করিডোর তৈরি করে ফেলে, তারা আমাদের বাংলাদেশে অল্প কিছুদিনের ভিতরে তারা আমাদের পার্বত্য চট্টগ্রাম দখল করে নেবে এবং আমাদের সেন্ট মার্টিন থেকে শুরু করে সন্দ্বীপ সব তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। সেসব আমরা কোনো কিছু করতে পারবো না। তাই সময় থাকতে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য দ্বিতীয় প্রক্সি ওয়ার যেন না হয়, আমাদের বাংলাদেশের জন্য প্রক্সি ওয়ারের ময়দান যে না হয়, গৃহযুদ্ধের ময়দান যেন না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বাংলাদেশের ধ্বংসস্তূপে পরিণত না হয়, সেদিকে আমাদের ভেবে চিন্তে কাজ এবং প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। আর জাতিসংঘকে যদি করিডোর দেওয়া হয়, তাহলে আমাদের বাংলাদেশের ক্ষতি হবে, কোনো লাভই হবে। জাতিসংঘ যদি এই করিডোর বানাই ফেলায়, তাহলে আমাদের বাংলাদেশ শেষ হয়ে যাবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আর থাকবে না আমাদের বাংলাদেশের সাথে। এবং আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের গর্ব, যেমন ভারতের গর্ব কাশ্মীর, পাকিস্তানের গর্ব কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে এখন ভারত পাকিস্তান যুদ্ধ করছে, আর কয়েকদিন পরপরই তার একের পর এক যুদ্ধ লাগছে। তবে আমাদের বাংলাদেশের সুন্দর এবং সবচেয়ে সুন্দর জায়গা হলো, আমার প্রিয় জায়গা হলো পার্বত্য চট্টগ্রাম। একের পর এক পাহাড় এবং পার্বত্য চট্টগ্রাম সমুদ্র থেকে পাহাড় সব জিনিস আছে। তাই পার্বত্য চট্টগ্রাম এত সুন্দর একটি জায়গা, আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণ না থাকলে আমাদের বাংলাদেশ এত সুন্দর একটি জায়গা, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এত সুন্দর কেন? পার্বত্য চট্টগ্রাম কারণ আমাদের বাংলাদেশের সবকিছু আছে, সব ধরনের সবকিছু আছে আমাদের বাংলাদেশে। যদি পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমাদের একটা বাংলাদেশের একটি অঙ্গ আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়, আমাদের বাংলাদেশ আলাদা হয়ে যায়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের কি কাজ করা দরকার, সেটা হলো এই মুহূর্তে আমাদের প্রতিরোধ করা দরকার, এখন প্রতিবাদ করা দরকার, যেন কোনোভাবে আমাদের বাংলাদেশ জাতিসংঘের জন্য করিডোর না দেওয়া। এবং যারা করিডোর দেওয়ার পক্ষে কথা বলবে এবং যারা করিডোর দেবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। এখনই আমাদের প্রতিবাদ করতে হবে। যদি আমরা প্রতিবাদ না করি, একটি সময় আসবে যখন আমরা প্রতিবাদ করলেও কোনো লাভ হবে না,
তাই সময় থাকতে আমাদের প্রতিবাদ করতে হবে, সময় থাকতে আমাদের কথা বলতে হবে। বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হওয়ার আগেই আমাদের কথা বলতে হবে, তাদের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে আসছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। বিশেষ করে মন্তব্য দেবো, অবশ্যই কমেন্ট বক্সটা অবশ্যই আমাদের জানাই যায়।